গল্পকরণে আপনারা শুনছেন হুমায়ুন আহমেদের লেখা মুক্তিযুদ্ধের উপর ভিত্তি করে উপন্যাস জ্যোৎস্না ও জননীর গল্প। আজকে ১৩তম পর্ব। হাজী মতলুব মিয়ার নির্মাণ নীলগঞ্জ জামে মসজিদ এই এলাকার সবচেয়ে সুদৃশ্য পাকা দালান। হাজী মতলুব মিয়া জীবনের শেষ প্রান্তে এসে ধর্মকর্মে মন দেন। তিনি ঘোষণা করেন, আসল ইবাদত হল হক্কুল ইবাদত, জনতার জন্যে কিছু করা। তিনি তখন হক্কুল ইবাদতের অংশ হিসেবে মসজিদ বানানো শুরু করেন। এই সময় তার বয়স ৭০-এর কাছাকাছি। নানান ব্যাধিতে আক্রান্ত। মসজিদ তৈরি যেদিন শুরু করেন সেদিন তিনি একটা স্বপ্ন দেখেন। স্বপ্নে অলি ধরনের একজন মানুষ, যার পরনে সাদা লম্বা কুর্তা, মাথায় পাগড়ি, হাতে বাঁকা লাঠি, তাকে দেখা দেন। সেই সুফি মানুষ হাতের বাঁকা লাঠি দিয়ে তাকে বুকে খোঁচা দিয়ে বলেন, মতলুব মিয়া, তোমার আয়ু শেষ হয়ে গিয়েছিল, তুমি একটা সৎকর্মে হাত দিয়েছ। এই সৎকর্ম শেষ না হওয়া পর্যন্ত তোমার মৃত্যু হবে না। সৎকর্ম সুন্দরভাবে সমাধা করো। এই বলেই সুফি পুরুষ অদৃশ্য হয়ে যান। ঘুম ভেঙে মতলব মিয়া দেখেন এই সুফি পুরুষ তার বুকের যে জায়গায় বাঁকা লাঠি দিয়ে খোঁচা দিয়েছেন সেই জায়গায় কালো হয়ে আছে। বিপুল উৎসাহ উদ্দীপনায় মসজিদ বানানো শুরু করেন। কাজ দ্রুত সমাধা করার প্রয়োজন নাই, ধীরে সুস্থে হবে, ভালো মতো হবে, যেভাবেই হোক কাজটা লম্বা করতেই হবে। মেঝেতে প্রথম সিমেন্ট করা হলো, সেই সিমেন্ট উঠিয়ে মোজাইক করা হলো। মিনার একটা করার কথা ছিল, তিনি ৪ মিনারের সিদ্ধান্ত নিলেন। এতে সময় বেশি লাগবে, যত ইচ্ছা সময় লাগুক। মসজিদ নির্মাণ পুরোপুরি শেষ করা যাবে না, একটা দরজা কিংবা একটা জানালা বাকি থাকতে হবে। এই ছিল তার পরিকল্পনা। পরিকল্পনা কার্যকর হলো না। ১ মিনার তৈরি হবার পরপরই তার মৃত্যু হলো। মসজিদে শুরু হলো তার জানাজা পাঠের মাধ্যমে। হাজী মতলুব মিয়া মসজিদের বর্তমান নাম ১ মিনার মসজিদ। ঈদের দিন দূর দূরান্ত থেকে এই মসজিদে লোকজন নামাজ পড়তে আসে। জুমাবারেও মুসল্লিদের ভালো সমাগম হয়। নীলগঞ্জে মিলিটারি আস্তানা গড়ার পর জুমাবারে লোক সমাগম আরও বেড়েছে। মসজিদের বাইরেও চাটাই বিছাতে হয়। জুমাবারে মিলিটারি ক্যাপ্টেন মোহাম্মদ বাসেদ ২-১জনকে সঙ্গে নিয়ে মসজিদে নামাজ পড়তে আসেন। নামাজের শেষে তার সঙ্গে হ্যান্ডশেক করার জন্য এক ধরনের ব্যস্ততা সমাগত মুসল্লিদের মধ্যে দেখা যায়। ঘটনাটা বিস্ময়কর হলেও সত্যি। ২-১জন কোলাকুলিও করেন। জুম্মার নামাজ মাওলানা ইরতাজউদ্দিন পড়ান। সেদিন তার পরনে থাকে ইস্ত্রি করা আচকান, ধবধবে সাদা পাগড়ি। জুমাবারে তিনি চোখে সুরমা দেন, কানের লতিতে আতর। নবী করিম সুগন্ধি পছন্দ ছিল। সুগন্ধ ব্যবহার করা সেই কারণেই প্রতিটি মুসলমানের জন্য সুন্নত। নামাজ ১টার সময় শুরু হয়, তবে মাঝে মাঝে ১টা বাজার পরেও অপেক্ষা করা হয়। ক্যাপ্টেন সাহেবের জন্য অপেক্ষা। মসজিদের মুয়াজ্জিন মুন্সি ফজলুল হক ক্যাপ্টেন সাহেবের অপেক্ষায় বারান্দায় দাঁড়িয়ে থাকেন। এখান থেকে থানা কম্পাউন্ড পরিষ্কার দেখা যায়। ক্যাপ্টেন সাহেব থানা কম্পাউন্ড থেকে ঢোলা কুর্তা পরে যখন বের হন, তখন মুন্সি ফজলুল হকের ভেতর অন্যরকম উত্তেজনা দেখা যায়। ইরতাজউদ্দিন জুম্মাবারে মসজিদে ১২টার মধ্যে এসে পড়েন। তখনও মুয়াজ্জিন আসে না। মসজিদ খালি থাকে। একজন করে মুসল্লি আসে। তাদের আশা দেখতে তার ভালো লাগে। কাউকে দেখে মনে হয় তার অসম্ভব, তারা বসে থাকতে পারছে না, সারাক্ষণ ছটফট করছে, আঙ্গুল ফুটাচ্ছে, ঘড়ির দিকে তাকাচ্ছে। কেউ কেউ আসে নিতান্তই অনাগ্রহে। তাদের চোখে মুখে থাকে, কি বিপদে পড়লাম। দূর দূরান্ত থেকে কিছু আগ্রহী লোকজন আসে। এরা হাদিস কোরআন শুনতে চায়। এরা অনেক আগে চলে আসে। তাদের সঙ্গে হাদিস কোরআন নিয়ে কথা বলতেই ইরতাজউদ্দিন পছন্দ করেন। ধর্মের কত জটিল বিষয় আছে, কত সূক্ষ্ম খুঁটিনাটি আছে, এইসব নিয়ে আলাপ করতেও ভালো লাগে। এখন সময় অন্যরকম। এই সময়ের নাম সংগ্রামের সময়। এই সময়ে মানুষজন কোনো ধরাবাঁধা নিয়মে চলে না। জুম্মাবারে মুসল্লিরা প্রবল আতঙ্ক নিয়ে মসজিদে প্রবেশ করেন এবং কেউ কিছু শুনতেও চান না। ইরতাজউদ্দিন মাথা নিচু করে ইমামের জায়নামাজে বসে আছেন। তার হাতে তসবিহ। তসবির ৯৯টা দানা তিনি এক এক করে টানছেন এবং এক এক দানায় আল্লাহ পাকের এক একটি নাম স্মরণ করছেন। ইয়া রাহমানু, হে দয়াময়। ইয়া সাদিকু, হে সত্যবাদী। ইয়া কুদ্দুস, হে পবিত্র। ইয়া মুমিতু, হে মৃত্যুদাতা। ইরতাজউদ্দিন ইয়া মুমিতু বলে থেমে গেলেন। আল্লাহ পাকের পরের নামগুলো এখন আর তার মনে পড়ছে না। ঘুরে ফিরে মাথায় আসছে
ইয়া মুমিতু ইয়া মুমিতু। মসজিদের বাইরে উঠানের দক্ষিণ পাশে কদম গাছের ছায়ায় 4 জন হিন্দু বসে আছে। তাদের একজন মিষ্টির দোকানের মালিক পরেশ ধুতি পরে আছে। চরম দুঃসময়ে সে ধুতি পরার সাহস দেখিয়েছে, কারণ আজ জুম্মা নামাজের পর তারা মুসলমান হবে। মুসলমান হবার পরে লুঙ্গি পাঞ্জাবি পরবে, কাজে শেষবারের মতো ধুতি পরা যায়। 4 জন হিন্দুর মধ্যে 2 জন নমশূদ্র। নমশূদ্ররা সাহসী হয় এমন কথা চালু থাকলেও এরা ভয়ে কুঁকড়ে আছে। হিন্দু মুসলমান হচ্ছে এই দৃশ্য দেখার জন্য ক্যাপ্টেন সাহেব আগ্রহ প্রকাশ করেছেন। এই 4 হিন্দুর জন্যে মুসলমান নাম ঠিক করে রাখা হয়েছে: আব্দুর রহমান, আব্দুল কাদের, আব্দুল হক, আব্দুল সালে। ক্যাপ্টেন সাহেবের ইচ্ছে ছিল 4 জনকেই একটি করে কোরআন শরীফ দেবেন। নীলগঞ্জের একটিমাত্র লাইব্রেরিতে কোনো কোরআন শরীফ পাওয়া যায় না। ক্যাপ্টেন সাহেব এতে বিরক্ত হয়েছেন। যে 4 জনকে আর মুসলমান করা হবে তাদের জন্য নিয়ম মাফিক খতনা করা হয়, সেই বিষয়েও ক্যাপ্টেন সাহেব নির্দেশ দিয়েছেন। হাজাবকে খবর দেওয়া হয়েছে, সে ধারালো বাঁশের চলটা দিয়ে খতনা করাবে। ক্যাপ্টেন সাহেবের ধারণা এই দৃশ্য উপভোগ্য হবে। তার নিজের ক্যামেরা ছিল না। এই মজার দৃশ্য ক্যামেরায় তুলে রাখার জন্য তিনি ক্যামেরার ব্যবস্থাও করেছেন। 1:45 জুম্মার নামাজের আজান দেয়া হলো। আজানের পরপরেই ইরতাজউদ্দিন মসজিদ থেকে বের হয়ে কদম গাছের কাছে গেলেন। গাছের নিচে 4 জনই নড়ে চড়ে বসল। এদের একজন শুধু তার চোখে চোখ রাখল, অন্যরা মাটির দিকে তাকিয়ে রইল। ইরতাজউদ্দিন বললেন, আপনারা ভালো আছেন? 3 জন হ্যাঁ সূচক মাথা নাড়ল, একজন অন্যদিকে তাকিয়ে রইল। ইরতাজউদ্দিন বললেন, আপনারাই শুধু মুসলমান হবেন? আপনাদের পরিবারের কেউ হবে না? পরেশ বলল, সবই হবে, প্রথমে আমরা, তারপরে পরিবার। ইরতাজউদ্দিন বললেন, আপনাদের ধর্ম কি বলে জানি না, আমাদের ধর্ম বলে জীবন বাঁচানো ফরজ। মুসলমান হলে যদি জীবন রক্ষা হয় তাহলে মুসলমান হন, জীবন রক্ষা করেন। মুকুল সাহা ধুতির এক প্রান্ত দিয়ে চোখ ঢেকে ফুঁপিয়ে উঠল। ইরতাজউদ্দিন তার দিকে তাকিয়ে বললেন, পবিত্র কোরআন মাজিদে একটা বিখ্যাত আয়াত আছে, লাকুম দীনুকুম ওয়ালিয়াদ দিন। যার যার ধর্ম তার কাছে। ইসলাম অন্য ধর্মের উপর জবরদস্তি করে না। ইরতাজউদ্দিনের আরও কিছু বলার ইচ্ছে ছিল। এর মধ্যে মুয়াজ্জিন মুন্সি ফজলুল হক তার কাছে ছুটে এসে বলল, ক্যাপ্টেন সাহেব থানা কম্পাউন্ড থেকে বের হয়েছেন। আজ তার সঙ্গে 6 জন আছেন, ক্যাপ্টেন সাহেবকে নিয়ে 7 জন। ইরতাজউদ্দিন বললেন, জুম্মার নামাজ আমি পড়াবো না, এখন থেকে আপনি পড়াবেন। এটা কি বলেন? ইরতাজউদ্দিন বললেন, কেন জুম্মার নামাজ পড়াবো না সেই ব্যাখ্যা আজ নামাজ শুরুর আগে করতে চেয়েছিলাম, কিন্তু দেব না। আমি এখন চলে যাব। জুম্মার নামাজও পড়বেন না? না। এসব কি বলতেছেন? যা বলতেছি চিন্তা ভাবনা করে বলতেছি। এখন থেকে আমি জুম্মার নামাজ পড়ব না। পরাধীন দেশে জুম্মার নামাজ হয় না। নবী করিম যতদিন মক্কায় ছিলেন জুম্মার নামাজ পড়েন নাই। তিনি মদিনায় হিজরত করার পর একটা সূরা নাজিল হয়, সূরার নাম জুমুয়া। সেই সূরায় জুম্মার নামাজের নির্দেশ দেয়া হয়, তখন তিনি জুম্মার নামাজ শুরু করেন। মাথা খারাপের মতো কথা বলবেন না, ক্যাপ্টেন সাহেব চলে আসছেন। আসুক, আমি চলে যাচ্ছি। মাওলানা ইরতাজউদ্দিন বাড়িতে ফিরে জোহরের নামাজ আদায় করলেন। নামাজের শেষে মোনাজাতের সময় তিনি বললেন, হে গাফুরুর রহিম, আমি যদি ভুল করে থাকি আমি তোমার কাছে ক্ষমা চাই। আমার বুদ্ধি ও জ্ঞান দুই অল্প। আমি যে সিদ্ধান্ত নিয়েছি তা আমার অল্প বুদ্ধি ও অল্প জ্ঞানের ফসল। এতে যদি ত্রুটি হয়ে থাকে তুমি আমাকে ক্ষমা করো। আমি তোমার ক্ষমা সাগরে হাত পাতলাম। ক্ষমা চাইবার সময় তার চোখে পানি চলে এলো। তিনি অনেকক্ষণ কাঁদলেন। নামাজের সময় তার চোখে পানি আসে না, অনেকদিন পর তার চোখে পানি এলো। তিনি মোনাজাত শেষ করে জানামাজে বসে রইলেন। গায়ের পোশাক বদলালেন না, কারণ তিনি জানেন ক্যাপ্টেন সাহেব তাকে ডেকে পাঠাবেন, জিজ্ঞাসাবাদ করবেন। তিনি ক্যাপ্টেন সাহেবকে যা যা বলবেন তা মোটামুটি ঠিক করা আছে। এইসব কথা ক্যাপ্টেন সাহেবের পছন্দ হবে না। যদি পছন্দ না হয় তাহলে নদীর পাড়ে তাকেও যেতে হবে। মৃত্যু নিয়ে তিনি ভীত না।
কে কখন কিভাবে মারা যাবে তা আল্লাহ পাক নির্ধারিত করে রেখেছেন। লাওহে মাহফুজে এইসব দলিল রাখা আছে। যে মৃত্যু আল্লাহ পাক কর্তৃক নির্ধারিত, সেই মৃত্যুকে ভয় পাবার কিছুই নেই। ওসি সাহেবের স্ত্রী কমলা এসে কয়েকবার ঘুরে গেছে। ইত্তাজউদ্দিন জায়নামাজে চোখ বন্ধ করে বসেছিলেন বলে কিছু বলতে সাহস পায়নি। এইবার সে সাহস করে বলল, চাচাজি, কি হয়েছে? তিনি বললেন, মনটা সামান্য অস্থির হয়ে আছে, আর কিছু না। ভাত খাবেন না চাচাজি? না, এখন খাবো না। মা, আমি এখন কি বলবো মন দিয়ে শোনো। যদি আমার ভালো মন্দ কিছু একটা হয়ে যায়, তুমি হেডমাস্টার সাহেবের কাছে চলে যাবে। উনি অতি শুদ্ধ মানুষ, উনি যা করার অবশ্যই করবেন। কমলা ভীত গলায় বলল, এসব কথা কেন বলছেন? ইত্তাজউদ্দিন বললেন, আমার মন অস্থির হয়ে আছে তাই বলছি। অস্থির মানুষ অনেক কথা বলে। চাচাজি, এক কাপ চা কি বানিয়ে দেব? না গো মা, কিছুই খাবো না, তবে এক গ্লাস পানি খাবো। এই পৃথিবীর যাবতীয় খাদ্যের মধ্যে পানি হলো শ্রেষ্ঠ খাদ্য এবং আল্লাহ পাকের দেয়া অতি পবিত্র নিয়ামত। যতবার পানি গ্লাসে চুমুক দিবে, ততবারই মনে মনে আল্লাহ পাকের শুকর গুজার করবা। তোমার প্রতি এই আমার একমাত্র উপদেশ। আসর ওয়াক্তের আগে আগে ক্যাপ্টেন মোহাম্মদ বাসেদ ইত্তাজউদ্দিনকে ডেকে পাঠালেন। তাকে থানা কম্পাউন্ডে নিয়ে যাবার জন্য থানার ভারপ্রাপ্ত ওসি দুজন কনস্টেবল নিয়ে এসেছেন। ওসি সাহেব একবারও ইত্তাজউদ্দিনের দিকে চোখ তুলে তাকাচ্ছেন না। মনে হচ্ছে যে কোনো কারণেই হোক, এই মানুষটির দিকে চোখ তুলে তাকানোর মতো অবস্থা তার না। ইত্তাজউদ্দিন থানার দিকে রওনা হবার আগে অজু করলেন। কমলার ছেলেটিকে কোলে নিয়ে আদর করলেন। নবী করিম শিশুদের পছন্দ করতেন। তাদের বলতেন বেহেস্তের ফুল। শিশুদের প্রতি স্নেহ ও মমতা দেখানো সুন্নত। সেই মমতা ইত্তাজউদ্দিন কেন জানি দেখাতে পারেন না। শাহেদের মেয়ে রুনি ছাড়া কোনো শিশুই তাকে আকর্ষণ করে না। এটা অবশ্যই তার চরিত্রের বড় একটা দুর্বলতা। তবে কমলার এই ছেলেটির প্রতি তার মায়া পড়ে গেছে। এই ছেলেকে কোলে নিলে সে খপ করে তার দাড়ি ধরে ফেলে। তার হাত ছুটানো তখন সমস্যা হয়ে যায়। হাত ছাড়িয়ে নিতে গেলে কাঁদতে শুরু করে। ক্যাপ্টেন বাসেতের সামনে কফির কাপ, দুধ চিনিবিহীন কালো কফি। তিনি এক একবার কফির কাপে চুমুক দিচ্ছেন, কড়া কফির তিক্ত স্বাদে মুখ বিকৃত করছেন। ইত্তাজউদ্দিন তার সামনের চেয়ারে বসে আছেন। তাকেও কফি দেওয়া হয়েছে। তিনি কফিতে চুমুক দেননি। ক্যাপ্টেন বাসেদ সিগারেট ধরালেন। লম্বা করে ধোঁয়া ছেড়ে হাত ইশারা করলেন। ঘরে দুজন সিপাহী এবং একজন হাবিলদার মেজর ছিল। তারা ঘর ছেড়ে বারান্দায় দাঁড়ালো। তাদের দৃষ্টি ঘরের ভেতর। ক্যাপ্টেন বাসেদ খানিকটা ঝুঁকে এসে বললেন, আমি খবর পেয়েছি আপনি জুম্মার নামাজ পড়াবেন না। কারণ আমি জুম্মার নামাজ পড়তে যাই। আমার মতো খারাপ মানুষকে পেছনে নিয়ে নামাজ হয় না। এই জাতীয় বক্তৃতাও নাকি দিয়েছেন। ইত্তাজউদ্দিন শান্ত গলায় ব্যাখ্যা করলেন কেন তিনি জুম্মার নামাজ পড়াচ্ছেন না। ব্যাখ্যা শুনে ক্যাপ্টেন বাসেতের মুখ কঠিন হয়ে গেল। আপনি বলতে চাচ্ছেন পরাধীন দেশে জুম্মার নামাজের প্রয়োজন নেই? অর্থাৎ আপনি বলতে চাচ্ছেন পূর্ব পাকিস্তান পরাধীন? জি জনাব। আপনি কি বুঝতে পারছেন আপনি কি বলছেন? বুঝতে পারছি। আপনার এই কথার জন্য আপনাকে কি শাস্তি দেওয়া হবে তা কি জানেন? জি না জনাব। দেশে যে শত্রু তার শাস্তি একটাই। আপনি মুক্তিদের একজন। আপনি মুক্তির হয়ে কাজ করছেন। আমি যা করেছি নিজের বিচার ও বিবেকে কাজ করেছি। আপনি চান না পাকিস্তান থাকুক? আপনি হিন্দুস্তানের পাঁচাটা কুকুর হতে চান? জনাব, আমি নিজেকে খাঁটি মুসলমান মনে করি। একজন খাঁটি মুসলমানের দায়িত্ব জালিম শাসকের বিরুদ্ধে বিদ্রোহ করা। ক্যাপ্টেন বাসেত হাতে সিগারেট ফেলে দিয়ে নতুন সিগারেট ধরালেন। কঠিন গলায় বললেন, মাওলানা সাহেব, আপনার মাথা খারাপ হয়ে গেছে। ইত্তাজউদ্দিন চুপ করে রইলেন। ক্যাপ্টেন বাসেত ঠান্ডা কফির কাপে চুমুক দিয়ে মুখ বিকৃত করে বললেন, খারাপ মাথা ঠিক করার কৌশল আমি জানি। এমনভাবে মাথা ঠিক করব যে বাকি জীবনে আপনি তসবি টানবেন আর বলবেন পাকিস্তান পাকিস্তান। ইত্তাজউদ্দিন ছোট্ট করে নিঃশ্বাস ফেললেন।
মাওলানা চুপ করে থাকবেন না, কথা বলেন। ইত্তাজউদ্দিন বললেন, জনাব, আমার যা বলার আমি বলে ফেলেছি। আর কিছু বলার নেই আপনার? জি না। আমি আপনাকে কি শাস্তি দেব জানেন? আপনাকে উলঙ্গ করে সারা গ্রামে ঘোরানো হবে। আমি রসিকতা করছি না, আমি বিশ্বাসঘাতককে কঠিন শাস্তি দেই। ইত্তাজউদ্দিন বললেন, আল্লাহ পাক যদি এই লজ্জা আমার কপালে লিখে থাকেন, তাহলে এই লজ্জা আমাকে পেতে হবে। পবিত্র কোরআন শরীফে সূরা বনী ইসরাঈলে আল্লাহ পাক বলেছেন, আমি সবার ভাগ্য সবার গলার হাড়ের মতো ঝুলিয়ে দিয়েছি। আমার ভাগ্য আমার কপালে লেখা। একইভাবে আপনার ভাগ্য আপনার কপালে লেখা। আমাকে ভয় দেখানোর চেষ্টা করছো? জনাব, ভয় দেখানোর মালিক আল্লাহ পাক, আমি না। ক্যাপ্টেন বাসেত চেয়ার ছেড়ে উঠে দাঁড়ালেন। টেবিলে টোকা দিতেই সেপাই এবং সুবেদার মেজর ঘরে ঢুকল। ক্যাপ্টেন বাসেত বললেন, ওসিকে বলো এই গাদ্দারকে ন্যাংটা করে সারা গ্রামে ঘোরাতে। তোমরাও সঙ্গে থাকবে। নীলগঞ্জের অতি শ্রদ্ধেয় অতি সম্মানিত মানুষ মাওলানা ইত্তাজউদ্দিনকে সম্পূর্ণ নগ্ন অবস্থায় প্রদক্ষিণ করা হলো। তাকে প্রথম নিয়ে যাওয়া হলো নীলগঞ্জ স্কুলে। সেখান থেকে নীলগঞ্জ বাজারে ছোট্ট একটা ঘটনা ঘটল। দর্জির দোকানের একটা দর্জি একটা চাদর নিয়ে ছুটে এসে ইত্তাজউদ্দিনকে ঢেকে দিয়ে জড়িয়ে ধরে থাকল। ঘটনা এতই দ্রুত ঘটল যে সঙ্গের মিলিটারিরা বাধা দেবার সময় পেল না। ইত্তাজউদ্দিন ও দর্জিকে মাগরিবের নামাজের পর সোহাগী নদীর পাড়ে নিয়ে গুলি করা হলো। মৃত্যুর আগে আগে ইত্তাজউদ্দিন পরম নির্ভরতার সঙ্গে আল্লাহ পাকের কাছে উঁচু গলায় শেষ প্রার্থনা করলেন, হে আল্লাহ পাক, যে মানুষটা জীবনের মায়া তুচ্ছ করে আমাকে লজ্জার হাত থেকে বাঁচাতে চেয়েছিল, তুমি তার প্রতি দয়া করো। তুমি তার প্রতি তোমার রহমতের দরজা খুলে দাও। নীলগঞ্জ হাই স্কুলের হেডমাস্টার মনসুর সাহেব মাথা নিচু করে তার শোবার ঘরের খাটে বসে আছেন। তার সামনে ঘুমটা দিয়ে বসে আছেন তার স্ত্রী আসিয়া। বিস্ময়কর ঘটনা ঘটেছে, আসিয়া এখন সম্পূর্ণ সুস্থ। তার মাথায় কোনো সমস্যা নেই। মধ্য দুপুর, প্রবল বৃষ্টি হচ্ছে। বৃষ্টি শুরু হয়েছে কাল রাত থেকে। এত প্রবল বর্ষণ নীলগঞ্জে এর আগে কখনো হয়েছে বলে মনসুর আলী মনে করতে পারছেন না। তিনি ছোট্ট নিঃশ্বাস ফেলে স্ত্রীর দিকে তাকিয়ে বললেন, আসিয়া, তুমি যদি অনুমতি দাও তাহলে আমি একটা কাজ করতে চাই। আসিয়া ক্ষীণ গলায় বললেন, কি কাজ? মনসুর সাহেব বললেন, ঘুমটা সরাও, কথাগুলো আমি তোমার মুখের দিকে তাকিয়ে বলতে চাই। আসিয়া ঘুমটা সরালেন। মনসুর সাহেব বললেন, আমার অতি প্রিয়জন ইত্তাজউদ্দিন কাসিমপুরী সবসময় বলতেন, যে স্বামী স্ত্রীর মনে কষ্ট দিয়ে কোনো কাজ করবে আল্লাহ পাক তাকে কখনো ক্ষমা করবেন না। যে কাজটা আমি করতে যাচ্ছি তার জন্য তোমার অনুমতি চাই। আসিয়া আবারও বলল, কি কাজ? মনসুর সাহেব বললেন, ইত্তাজউদ্দিন কাসিমপুরীকে মিলিটারিরা গতকাল সন্ধ্যায় নদীর পাড়ে গুলি করে মেরেছে। তারা এই অঞ্চলে কারফিউ দিয়ে রেখেছে। মৃতদেহ পড়ে আছে নদীর পাড়ে। ভয়ে কেউ সেখানে যাচ্ছে না। আমি ওনার ডেড বডি নিয়ে আসতে চাই, নিয়ম মতো কবর দিতে চাই। আসিয়া বললেন, আপনি একাই কাজ করতে পারবেন? কেন পারবো না? পারতে হবে। আপনি যদি বলেন তাহলে আমি যাব আপনার সঙ্গে। মনসুর সাহেব বিস্মিত হয়ে বললেন, তুমি যেতে চাও? জি, যেতে চাই। মিলিটারি যদি আপনাকে গুলি করে মারে তাহলে আপনার সঙ্গে আমিও মরতে চাই। আমি একা বেঁচে থেকে কি করব? নীলগঞ্জের মানুষ বিস্ময়ের সঙ্গে দেখল হেডমাস্টার সাহেবের সঙ্গে ঘুমটা পড়া একজন মহিলা প্রবল বর্ষণের মধ্যে মাওলানা ইত্তাজউদ্দিনের বিশাল শরীর টেনে নিয়ে যাবার চেষ্টা করছে। তাদের খুবই কষ্ট হচ্ছে। অনেকেই দৃশ্যটা দেখছে, কেউ এগিয়ে আসছে না। হঠাৎ একজনকে ভিজতে ভিজতে এগিয়ে আসতে দেখা গেল। সে আসিয়া বেগমের কাছে এসে উর্দুতে বলল, মাতাজি, আপনি সরুন, আমি ধরছি। মনসুর সাহেব বললেন, আপনার নাম? আগন্তুক বলল,
আমি বেলুচি রেজিমেন্টের একজন সেপাই, আমার নাম আসলাম খাঁ। আসমানি হতাশ চোখে রুনির দিকে তাকিয়ে আছে। মেয়েটা তো অবুঝ কি করে হয়ে গেল? সকাল থেকে ঘ্যান ঘ্যান করছে, এখন দুপুর, সে সন্দেশ খাবে। সন্দেশের ব্যাপারটা মেয়ের মাথায় কি করে এসেছে আসমানি জানে না। শরণার্থী শিবিরে সে কি কাউকে দেখেছে সন্দেশ খেতে? দেখতেও পারে। এই মেয়ে এখন নিজের মনে ঘুরঘুর করতে শিখেছে, কাউকে কিছু না বলে এখানে ওখানে যাচ্ছে। এই পাশে আছে, এই নেই। একদিন তো সারা দুপুর তার খোঁজ নেই। চিন্তায় অস্থির হয়ে আসমানি যখন ঠিক করলো ক্যাম্প ওয়ার্ডেনেরকে জানাবে, তখন মেয়েকে দেখা গেল হেলতে দুলতে আসছে, হাতে একটা বনরুটি। কে দিয়েছে বনরুটি? মেয়ে বলবে না। আসমানির ধারণা সে কারো কাছ থেকে চেয়ে নিয়ে এসেছে। মেয়েটার ভিখিরি স্বভাব হয়ে গেছে, যেখানে সেখানে হাত পাচ্ছে। রুনিকে অবশ্য দোষ দেয়া যায় না, তারা তো এখন ভিখিরি। নিজের দেশ ছেড়ে অন্য এক দেশে ভিখিরি সেজে বাস করছে, থালা হাতে খাবারের জন্য দুবেলা লাইন ধরতে হচ্ছে। কি লজ্জা, কি লজ্জা! এই লজ্জা, এই অপমানের শেষ কি হবে? নাকি বাকি জীবন কেটে যাবে শরণার্থী শিবিরে? এইসব নিয়ে চিন্তা করতে এখন আর আসমানির ভালো লাগে না। তার এখন একটাই চিন্তা, রুনিকে আগলে রাখা, যেন হারিয়ে না যায়। হারিয়ে গেলে এই মেয়েকে তার পক্ষে খুঁজে পাওয়া সম্ভব হবে না। নানা হাত বদল হয়ে একসময় রুনির জায়গা হবে খারাপ পাড়ায়। রুনি ভুলেই যাবে একসময় তার অতি সুখের সংসার ছিল। কি দ্রুতই না মেয়েটা বদলাচ্ছে। একদিন আসমানি শুনল রুনি কাকে যেন কুৎসিত সব গাল দিচ্ছে। আসমানি ছুটে বের হয়ে মেয়ের হাত ধরে কাঁদো কাঁদো গলায় বলল, এসব কি বলছো মা? রুনি ঘাড় শক্ত করে বলল, ও তো আমাকে আগে বলেছে। ও বললেই তুমি বলবে? হ্যাঁ, বলবো। তুমি জানো না এসব খুব খারাপ গালি? আমি এর চেয়েও খারাপ গালি জানি। আসমানি কি করবে, মেয়েকে কিভাবে সামলে রাখবে ভেবে পায় না। কি ভয়ঙ্কর পরিবেশ চারপাশে। শরণার্থী শিবিরে চুরি হচ্ছে, এক শরণার্থী অন্যের কাপড় চুরি করছে, ধরা পড়ছে, মারামারি হচ্ছে। ওয়ার্ডেনাররা ছুটে আসছে, তাদের মুখেও গালি। তোমরা যান বাঁচাইতে আসছো না চুরি করতে আসছো? তোমাদের কাজ তো মোট 3টা, হাগামতা আর চুরি। মাঝে মাঝে বাংলাদেশ সরকারের লোকজন আসেন। তারা মুখের ভাব এমন করে রাখেন যে শরণার্থীদের দুঃখ দুর্দশায় তাদের হৃদয় ভেঙে যাচ্ছে। কি সুন্দর সুন্দর বক্তৃতা! আমরা বাঙালি, আমরা ধ্বংস হয়ে যাব কিন্তু মাথা নোয়াবো না। আপনারা ধৈর্য ধরুন, আমাদের বীর মুক্তিযোদ্ধা যুদ্ধ করে যাচ্ছে, বিজয় এলো বলে। তারা নানান ধরনের পরিকল্পনা নিয়ে আসছেন। শরণার্থী শিশুদের জন্য স্কুল হবে, পড়াশোনা যেন বন্ধ না হয়। শরণার্থীদের দিয়ে নাটক বানানো হবে। নাটকের বিষয়বস্তু দেশপ্রেম। বাইরের পৃথিবী যেন দেখে এর মধ্যেও আমরা জীবনের আলোয় উদ্ভাসিত। প্রায়ই বিদেশিরা ছবি তুলতে আসে। কেউ আসে মুভি ক্যামেরা নিয়ে, তাদের সঙ্গে বিরাট লটবহর। সেই সময় যদি শরণার্থীদের কেউ মারা যায়, তবেই তাদের আনন্দ। কত কায়দা করে না ডেড বডির ছবি তোলা হয়। যারা শোকে অস্থির হয়ে কাঁদছে, তাদের ছবি তোলা হয়। বিদেশিরা প্রায়ই এটা সেটা উপহার নিয়ে আসে, গায়ে মাখা সাবান, বাচ্চাদের জন্য লজেন্স, চকলেট। তখন ভয়ঙ্কর অবস্থা হয়। সবাই একসঙ্গে ঝাঁপিয়ে পড়ে। এই ঝাঁপিয়ে পড়ার দলে রুনিও আছে। ঝাপাঝাপি করে একবার সে গায়ে মাখা একটা সাবান এনে মাকে দিল। সেদিন তাকে দেখে মনে হয়েছিল সে বিরাট এক যুদ্ধ জয় করে ফিরেছে। পশ্চিমবঙ্গ সরকারের বড় বড় কর্মকর্তারাও আসেন। একদিন এসেছিলেন পশ্চিমবঙ্গের রাজ্যপাল। তিনি খুবই সুন্দর বক্তৃতা দিয়েছিলেন। বক্তৃতার শেষ পর্যায়ে হাত জোর করে বলেছিলেন, আমরা আপনাদের শুধু আশ্রয় দিতে পেরেছি, আর কিছু দিতে পারছি না। সাধ আছে, সাধ্য নেই। আমি ক্ষমা প্রার্থনা করছি। কিছুদিন পরপরই খবর আসে ইন্দিরা গান্ধীর আসার সম্ভাবনা আছে। তখন সাজ সাজ পড়ে যায়। ব্যাটন হাতে ওয়ার্ডেনাররা তাঁবুতে ঢুকে অকারণে চিৎকার চেঁচামেচি করে, এই বিছানা পরিষ্কার, বিছানা পরিষ্কার, খবরদার কেউ ঘরে আকামুক্তা করবেন না। রেডক্রস সাইন লাগানো একটা ডিসপেন্সারি প্রতিদিনই খোলা থাকে। সেখানে দুজন ডাক্তার বসেন, তারা যত্ন নিয়ে রোগী দেখেন, ব্যবস্থাপত্র লিখে দেন, কিন্তু ঔষধ দিতে পারেন না।
ডিসপেন্সারিতে ঔষধ নেই, মাঝে মাঝে দান হিসেবে ঔষধ পাওয়া যায়, সেই ঔষধ নিমিষেই শেষ হয়ে যায়। গর্ভবতী মাদের একটা তালিকা রেড ক্রস করেছে, সেখানে আসমানির নাম আছে। তালিকায় নাম ওঠার কারণে আসমানি সপ্তাহে 1 টিন প্রোটিন বিস্কিট পায়। সেই বিষাদ বিস্কিট রুনি একা কুটকুট করে খায়, মাকে টিন ধরতে দেয় না। মেয়েটার জন্য আসমানির এত মায়া লাগে, তার বাড়ন্ত শরীর, এই শরীর খাদ্য চায়, সেই বাড়তি খাবার জোগাড়ের সামর্থ্য আসমানির নেই। সকাল থেকে মেয়েটা সন্দেশ সন্দেশ করছে, কোত্থেকে আসমানি সন্দেশ দেবে? গতকাল তার হাত পুরোপুরি খালি হয়ে গেছে, এখন হাতে 1 টাকাও নেই। মেয়েটার জন্য আসমানির এতই খারাপ লাগছে যে হাতে 1 টাকা থাকলেও সে সন্দেশ কিনে দিত। মা, সন্দেশ কিনে দেবে না? আসমানি বললেন, দেব। কখন দেবে? এখন দিতে হবে, এই এখন। কাঁদবে না রুনি? রুনি কঠিন মুখ করে বলল, আমি কাঁদবো, আমি চিৎকার করে কাঁদবো, আমি তোমাকে খামচি দেব। এসো বাইরে যাই, চিৎকার চেঁচামেচি খামচি খামচি ক্যাম্পের বাইরে করো, ভেতরে না। না, আমি এখানে চিৎকার করব, আমি বাইরে যাব না। আসমানি মেয়েকে প্রায় টেনে হিচড়ে টিন শেডের বাইরে এনে প্রচণ্ড শব্দে মেয়ের গালে চর বসালো। রুনি হতভম্ব হয়ে মার দিকে তাকিয়ে আছে। সে এর আগে কখনো মায়ের কাছ থেকে এমন ব্যবহার পায়নি। রুনি বলল, মা, তুমি আমাকে মারছ? আসমানি বলল, আজ মেরে আমি তোমার হাড্ডি গুঁড়া করে দেব। বলতে বলতেই আসমানি মেয়ের গালে শরীরের সর্বশক্তি দিয়ে আবারও চর বসালো। ভাবি, সালাম আলাইকুম। আসমানি ঘুরে তাকালো। মুখ ভর্তি দাড়ি গোফের জঙ্গল নিয়ে অচেনা একজন দাঁড়িয়ে আছে। রোদে ঝলসে যাওয়া তামাটে চেহারা, মাথা ভর্তি উস্কো শুষ্ক চুল। ভাবি, আপনি আমাকে চিনতে পারছেন? চেনার অবশ্য কথা না, আমি নিজে এখন নিজেকে চিনতে পারি না। ভাবি, শাহেদ কি ক্যাম্পে আছে? না, ও ক্যাম্পে নেই। ক্যাম্পে আমি মেয়েকে নিয়ে আছি। শাহেদ কোথায়? ও কোথায় আমি জানি না, বেঁচে আছে কি না তাও জানি না। আপনার নাম কি নাইমুল? ভাবি, আপনি 10-11 পেয়েছেন, আমি নাইমুল। আপনি কি মুক্তিযোদ্ধা? জি ভাবি। মেয়ের নাম রুনি না? রুনি মার খাচ্ছে কেন? আসমানি শান্ত গলায় বলল, ও সন্দেশ খেতে চায়, আপনি কি রুনিকে একটা সন্দেশ কিনে খাওয়াতে পারবেন? নাইমুল বলল, পারবো, তবে এখন না ভাবি, আমি সন্ধ্যাবেলায় সন্দেশ নিয়ে আসব। আসমানি তাকিয়ে আছে। মানুষটা লম্বা লম্বা পা ফেলে চলে যাচ্ছে, তার চলে যাবার ভঙ্গি বলে দিচ্ছে সে ফিরবে না। এখন দুঃসময়, দুঃসময়ে কেউ কথা রাখে না। রুনি কাঁদছে না, সন্দেশের জন্য হইচই করছে না। সন্ধ্যাবেলা নাইমুলের আসার কথা, সে এলো না। আসমানির মনে হলো কোনো কারণে হয়তো আটকা পড়ে গেছে, রাতে আসবে। রাতেও এলো না। রুনি বলল, মা, আমি কি ঘুমিয়ে পড়ব? উনি মনে হয় আসবেন না। আসমানি বলল, ঘুমাও, আমরা যখন দেশে ফিরে যাব তখন তোমার বাবার সঙ্গে দেখা হবে, তখন যত ইচ্ছা সন্দেশ খাবে। দেশে কবে যাব মা? জানি না কবে। আসমানির চোখ ভিজে উঠতে শুরু করেছে, সে মেয়ের দিকে তাকাতে পারছে না। রুনির গালে হাতের দাগ বসে গেছে, গাল কালো হয়ে ফুলে উঠেছে। রুনি বলল, মা শোনো, আমার এখন আর সন্দেশ খেতে ইচ্ছে করছে না। তোমার যা খেতে ইচ্ছে করবে তোমার বাবাই কিনে দিবে তা। মার কান্না দেখি হয়তো রুনির কান্না পেয়ে গেছে। মার শাড়ির আঁচলে মুখ ঢেকে সে ফোপাতে ফোপাতে বলল, বাবার কি আমাদের কথা মনে আছে মা? রাতে রুনির জ্বর এসে গেল, ভালো জ্বর। আসমানি সারা রাত মেয়ের মাথায় কুলে নিয়ে বসে রইল। নাইমুল এসে উপস্থিত হলো ভোরবেলা, লজ্জিত গলায় বলল, ভাবি, জোগাড় যন্ত্র করতে একটু দেরি হয়ে গেল। আপনার মেয়ের জন্য সন্দেশ আনার কথা ছিল, সেটাও ভুলে গেছি। খালি হাতে এসেছি, এখন চলুন জিনিসপত্র গুছিয়ে নিই। আসমানি অবাক হয়ে বলল,
কোথায় যাব? বারাসাত, আমার ফুপার বাড়ি। উনি এখানে সেটেল আছেন। আমি কাল ওনার সঙ্গে কথা বলে সব ঠিক করে এসেছি। কোনো সমস্যা হবে না। আমি ক্যাম্পে আপনাদের এভাবে ফেলে রেখে যাব না। আসমানি বলল, ভাই আপনি কি বলছেন? নাইমুল বলল, কথা বলে সময় নষ্ট করবেন না তো ভাবি। আমি জিপ নিয়ে এসেছি। ক্যাম্পের লোকদের সঙ্গে কথা বলেছি। আমার ফুপাপু দুজনেই অতি ভালো মানুষ। তারা আপনাকে নিজের মেয়ের মতো যত্নে রাখবেন। আপনার শরীরের যে অবস্থা, আপনার যত্ন দরকার। সত্যি যেতে বলছেন? অবশ্যই। ভাবি শুনুন, আপনি আপনার মনে সামান্যতম দ্বিধা বা সংকোচ রাখবেন না। আপনার মনের সংকোচ দূর করার জন্য ছোট্ট একটা গল্প বলি, মন দিয়ে শুনুন। আমি ইউনিভার্সিটিতে পড়াশোনা করার সময় খুবই খারাপ অবস্থায় দিন কাটাতাম। বইপত্র কেনা তো দূরের কথা, ভাত খাওয়ারও পয়সা ছিল না। আমার এই অবস্থা দেখে শাহেদের বড় ভাই মাওলানা ভাই প্রতি মাসে মানি অর্ডারে আমাকে টাকা পাঠাতেন। আমাকে প্রতিজ্ঞা করিয়েছিলেন এই ঘটনা যেন শাহেদ না জানে। আমি শাহেদকে জানাইনি, আজ আপনাকে বললাম। আর আমি এই অমানুষ যে মাওলানা ভাইকে আমার বিয়ের খবরও জানাইনি। ভাবি, উনি কেমন আছেন? ভাই আমি জানি না, আমি কারোরই কোনো খবর জানি না। লক্ষ্মণ ধরনের জিপ রাস্তায় ধুলো উড়িয়ে ছুটে চলেছে। নাইমুল বসেছে ড্রাইভারের পাশে, রুনি বসেছে নাইমুলের কোলে। গাড়িতে ওঠার পরেই তার জ্বর সেরে গেছে। সে ক্রমাগত কথা বলে যাচ্ছে। নাইমুল খুবই মজা পাচ্ছে। রুনি একটা গল্প শেষ করে আর নাইমুল হাসতে হাসতে বলে, হে মেয়ে তো কথা রানি, সাহেব তো কথাই বলতে পারে না। এই মেয়ে এত কথা শিখল কার কাছে? পথে এক দোকানের পাশে নাইমুল গাড়ি থামালো। রুনিকে বলল, এসো, এখন সন্দেশ খাবার বিরতি। দেখি কয়টা সন্দেশ তুমি খেতে পারো। তোমার সঙ্গে আমার কম্পিটিশন, দেখি কে বেশি খেতে পারে। তারা বারাসাতে এসে পৌঁছালো সন্ধ্যায়। ছবির মতো সুন্দর গাছ দিয়ে ঢাকা একতলা পাকা দালান। গেটের কাছে জিপ এসে থামতেই এক বৃদ্ধা ছুটে এসে আসমানিকে জড়িয়ে ধরে বললেন, এসো গো মা, এসো। সেই দুপুর থেকে তোমাদের জন্য অপেক্ষা করছি। আহা, মার মুখ শুকিয়ে গেছে। খুব কষ্ট হয়েছে তাই না মা? খরম পায়ে খালি গায়ে এক বৃদ্ধ বের হয়ে এলেন। তিনি অতি মিষ্টি গলায় বললেন, দেখি আমাদের বাঙ্গাল মেয়ের চেহারা। ও আল্লাহ, এই মেয়ের গায়ের রং তো ময়লা। আমাদের হলো ফর্সা ঘর, ফর্সা ঘরে কালো মেয়ের স্থান নাই। এই মেয়ে আমরা রাখবো না। বলেই শব্দ করে হাসতে লাগলেন। অনেকদিন পর আসমানের মনে হলো সে নিজের বাড়িতেই ফিরেছে। এই বৃদ্ধ বৃদ্ধা তার অতি আপনজন। যুদ্ধ খুবই অদ্ভুত জিনিস। যুদ্ধ যেমন মানুষকে দূরে ঠেলে দেয়, আবার খুব কাছাকাছিও নিয়ে আসে। নাইমুল বসে আছে ডিবির মতো উঁচু একটা জায়গায়। উঁচু থেকে সমতল ভূমির অনেকখানি দেখা যায়। চারদিকে ঝাঁঝা করছে রোদ। সে বসেছে ছায়ায়। তার মাথার উপর ছাতিম গাছের বড় বড় পাতা ছায়া ফেলে আছে। এই অঞ্চলে ছাতিম গাছের ছড়াছড়ি। কেউ নিশ্চয়ই হিসাব নিকেশ করে ছাতিম গাছ লাগায়নি, আপনা আপনি হয়েছে। গত সপ্তাহে সে যেখানে ছিল সেখানে আবার শিমুল গাছের মেলা। একটু পরপর শিমুল গাছ। বসার জন্য শিমুল গাছ ভালো জায়গা না, গাছ ভর্তি কাটা। গাছে হেলান দিয়ে বসা যায় না, ছাতিম গাছে হেলান দেয়া যায়। তবে ছাতিম গাছ শব্দহীন বৃক্ষ। বড় বড় পাতা বলেই বাতাসে পাতা কাঁপার শব্দ হয় না। নাইমুলের পরনে সেলাইবিহীন সবুজ রঙের লুঙ্গি। লুঙ্গির নিচে হাফ প্যান্ট আছে। মুক্তিযোদ্ধাদের জন্য হাফ প্যান্ট ভালো পোশাক, তবে হাফ প্যান্ট পরে চলাচল খুব সম্ভব না। লোকজন প্রথমে দেখলেই চিনে ফেলবে সেলাইবিহীন লুঙ্গিটার প্রয়োজন এখানে। অপারেশনের সময় টান দিয়ে খুলে ফেলা যায়। তার গায়ে কালো রঙের হাফ হাতা গেঞ্জি, গেঞ্জির উপর ময়লা সুতি চাদর। কাঁধে ঝোলানো স্ট্যান্ড গান লুকিয়ে রাখার জন্য এই গরমে সুতি চাদর গায়ে রাখতে হচ্ছে। স্ট্যান্ড গান নাইমুলের পছন্দের অস্ত্র না। তার সীমা 50 গজ। শত্রুর 50 গজের ভেতরে যাওয়া গেরিলাদের বেশিরভাগ ক্ষেত্রেই হয়ে ওঠে না। নাইমুল পা ছড়িয়ে হেলান দিয়ে বসেছে। তার গায়ের কাছে যে বসে আছে তার নাম রফিক। বসেছে ব্যাঙের মতো, দেখলেই মনে হয় লাফ দেবে। বয়স 30-35। ব্যাঙের মতোই বড় বড় চোখ। সামান্য উত্তেজিত হলেই চোখ কোঠর থেকে বের হয়ে আসতে চায় এমন অবস্থা। রফিক বিরাট গল্পবাজ। পরিচয়ের পর থেকেই সে বিরামহীন কথা বলে যাচ্ছে। নাইমুল কি বলছে না বলছে সে বিষয়ে তার কোনো আগ্রহ নেই।
তার কথা বলাতেই আনন্দ। স্যার, আপনি মুক্তিবাহিনীর কমান্ডার? নাইমুল হাই তুলতে তুলতে বলল, গেরিলাদের প্রধান ট্রেনিং তাদের পরিচয় গোপন রাখা। নাইমুল সেদিক দিয়ে গেল না, প্রয়োজন মনে করল না। শম্ভুগঞ্জের ব্রিজ উড়াইতে আসছেন? আপনার খবর আছে? খবর আছে কি জন্যে? আপনার আগে আরো 3 পার্টি আসছে, সব ঝাঁঝরা, মেশিন গানের গুলি ছুড়াইয়া ঝাঁঝরা করে দিছে। তুমি মেশিন গান চেনো? চিনব না কি জন্যে? মায়ের কুলে নয়া আবু এখন মেশিন গান চিনে, মর্টার চিনে, PK-1 চিনে। PK-1টা কি? রফিক চোখ পিটপিট করে তাকাচ্ছে। লোকটা বলছে সে মুক্তিবাহিনীর কমান্ডার, অথচ PK-1 চেনে না। নাকি লোকটা তাকে খেলাচ্ছে? কেউ তাকে নিয়ে খেলালে রফিকের ভালো লাগে না। স্যার, আপনার হাতিয়ার কই? আছে, সবই আছে। রাখছেন কই? জেনে কি করবে? শান্তি কমিটির কাছে খবর দেবে? এটা কি কন? এ অঞ্চলে শান্তি কমিটি নাই? শান্তি কমিটি থাকবো না কেন? এটা কেমন কথা? অবশ্যই আছে। আগের চেয়ারম্যান সাহেব মুক্তির হাতে ধরা ফুটছে, মারা গেছে। নতুন আরেকজন হয়েছে চেয়ারম্যান। তারে মানবেন? বাড়ি চিনি, আপনাদের নিয়ে যাব। নাইমুল বলল, চা খাওয়াতে পারবে? রফিক বিস্মিত হয়ে বলল, এই মাঠের মধ্যে সাফামু কই? সেটাও একটা কথা। চেয়ারম্যান সাহেবের বাড়িতে চলেন, চা খাইয়ে আসবেন। তার বাড়িতে চায়ের আয়োজন আছে। আপনি মুক্তির কমান্ডার শুনলে লুঙ্গির মধ্যে পিসাব করে দিব, হেমন ডরাইল্লা। চেয়ারম্যান সাহেবের নাম কি? হাসেন চেয়ারম্যান। 2 বউ, বাটি অঞ্চল দায়িত্বে 1 বউ আনছে, খুবই সুন্দর। তো চরিত্রের দোষ আছে, সবই জানে। নাইমুল আবার হাই তুলল। টেনশনের সময় তার ঘন ঘন হাই ওঠে। এই কারণটা তার কাছে স্পষ্ট না। মানুষের হাই ওঠে অক্সিজেনের অভাব হলে। টেনশনের সময় কি তার শরীরের অক্সিজেন ঘাটতি হয়? ব্রেন প্রচুর পরিমাণে অক্সিজেন নিয়ে নেই বলে কি এই ঘাটতি? নাইমুলের টেনশনের প্রধান কারণ তার দলের কারোরই কোনো খোঁজ নেই। গতকাল ভোরে PEK-1 প্লাস্টিক এক্সপ্লোসিভ এসে পৌঁছানোর কথা। সঙ্গে থাকবে ফিউজ, কর্ড এক্স, ডিটোনেটর। প্লাস্টিক এক্সপ্লোসিভ খুব কম হলে 25 কেজি লাগবে। 25 কেজির কমে ব্রিজ স্প্যান ভাঙা যাবে না। এখন দুপুর, তারা আসবে নৌকায়। এই অঞ্চলে নৌকায় চলাচল এখনও নিরাপদ। মিলিটারির গানবোট বা লঞ্চ নিয়ে নদীতে নামেনি। তারা শুকনো অঞ্চলে ঘোরাফেরা করছে। তার প্রধান কারণ পানি হয়নি। ছোট ডিঙ্গি টাইপ নৌকা বা খুন্দায় তালগাছের নৌকা ভরসা। মিলিটারিরা এত ছোট জলযানে উঠবে না। দলটা কোনো বিপদে পড়েনি তো? এখন সময় এমনই যে হুট করে বিপদ নেমে আসে, আগে থেকে কিছুই বোঝা যায় না। রফিক ঝুঁকে এসে বলল, কমান্ডার সাহেবের নাম কি? আমার নাম নাইমুল। সকাল থেকে এই জায়গায় বসা, এর কি কোনো ঘটনা আছে? নাইমুল আবারও হাই তুলতে তুলতে বলল, কোনো ঘটনা নেই, ছায়ায় বসছি। ছায়া মূল ঘটনা না। নৌকা এখানেই আসবে, ছাতিম গাছ দেখে তারা নৌকা ভেরাবে। তাছাড়া এখান থেকে ডিস্ট্রিক্ট বোর্ডের সড়কের অনেকখানি চোখে পড়ে। এই সড়কে মিলিটারি চলাচল কীরকম সেটা দেখা উদ্দেশ্য। রফিক বলল, রোহিত চড়া উঠছে। কমান্ডার সাহেব দেন একটা সিগারেট, টান দিয়ে দেখি কি অবস্থা। আপনার আগে যে কমান্ডার সাহেব আসছিল, আমারে আস্তা 1 প্যাকেট সিগারেট দিয়েছিলেন। বিরাট কলজার মানুষ ছিলেন। নাজমুল সিগারেট দিল। রফিক আগ্রহের সঙ্গে সিগারেট টানছে, কায়দা করে নাকে মুখে ধোঁয়া ছাড়ছে। নাইমুলের ধারণা ব্যাংক টাইপ এই লোক সিগারেটের আশায় বসেছিল। আশা পূর্ণ হয়েছে। এখন সে হেলতে দুলতে চলে যাবে। লোকজন জোগাড় করে মুক্তিবাহিনীর কমান্ডারের গল্প করবে। যুদ্ধের কারণে বিচিত্র সব মানুষের সঙ্গে তার পরিচয় হয়েছে। লেখক হলে বাকি জীবন সে এইসব চরিত্র নিয়ে লেখালেখি করে কাটিয়ে দিতে পারত। কমান্ডার সাহেব, আপনি কোন বাহিনী? মুজিব বাহিনী? নাইমুল বলল, তুমি মুজিব বাহিনীও চেনো? চিনব না কেন? এক এক বাহিনীর এক এক কায়দা। মুজিব বাহিনীর ট্রেনিং ভালো, অস্ত্রশস্ত্র ভালো, অন্য বাহিনীর সাথে তার আর বনে না। ভালো কারা? সবই ভালো।
মিলিটারি মারা দিয়া কথা, কি কন কমান্ডার সাহেব? শান্তি মরলেও লাভ আছে, তো শান্তি দেশের মানুষ, এটা বিবেচনা রাখতে হবে। আপনি কি কন? নাইমুল একটা সিগারেট ধরালো। হিসাবের সিগারেট, দ্রুত শেষ করা ঠিক হবে না। রফিকের সিগারেট খাওয়া দেখে তার খেতে ইচ্ছে করছে। আগের শান্তির চেয়ারম্যান কেমনে মারা পড়ছে সেই গল্পটা শুনবেন? না। আম গাছের সাথে নিয়ে যখন বাঁধছে তখন তার পেশা পায়খানা কইরা ছেড়া বেড়া এমন কান্দন শুরু করলো যে কলজার মধ্যে ধরে। আমি মুক্তি হইলে দিতাম সাইরা, বলতাম তোর শাস্তি নিজের গুনিয়া চাটা দিয়া খাবি, জানে মারণ এসছে এই শাস্তি ভালো। কিখন কমান্ডার সাহেব, গু খাওয়া সহজ ব্যাপার না, নিজের গু হইলেও না। নামুল জবাব দিল না, জবাব দেওয়ার প্রয়োজনও নেই। রফিক এই ধরনের মানুষ যে জবাবের অপেক্ষা করে না, নতুন গল্প শুরু করে। রফিক তার সিগারেটে শেষ লম্বা টান দিয়ে বলল, নতুন চেয়ারম্যান সাহেবের দিনও শেষ। মুক্তি যখন আইসে ঢুকে তখন তারা আর কিছু করতে পারুক আর না পারুক, শান্তির লোকজন মারে। আর কিছু করে না? না। মিলিটারি মারতে পারে না? সত্যি কথা বলতে কি পারে না। ফাঁক মিলিটারি তো আর ঘুঘু ফাঁকি না, গোলাইল দিয়া মারবেন। ফাঁক মিলিটারি কঠিন জিনিস, সাক্ষাৎ আজরাইল। এরা শৈলে ভয়ডর বলে কিচ্ছু নাই। পাক মিলিটারি দেখেছ? দেখবো না কি জন্যে? একবার মাথাত কইরা তারার গুলির বাক্স নিয়ে গেছি, খেতে কাম করতেছিলাম, ডাক দিয়াই নেয়া আমারে আর ফুফারার ফজলু ভাইয়ের মাথায় তুলে দিল গুলির বাক্স। আরে বাপরে বাপ, হুজন কি! 2 দিন ছিল ঘাড়ে ব্যথা। কমান্ডার সাহেব, আর একটা সিগারেট দেন। আর তো সিগারেট দেওয়া যাবে না। তাইলে উঠি, আপনার সাথে গফ করে মজা পাইছি। উঠতে পারবে না, যেখানে বসেছিলে সেখানে বসে থাকো। গল্প করতে চাও গল্প করো, ওঠার চিন্তা বাদ দাও। রফিক বিস্মিত হয়ে তাকালো। মুক্তিদের হাবভাব বোঝা মুশকিল। এতক্ষণ এই কমান্ডার নরম সরম গলায় কথা বলেছে, এখন তার গলা কঠিন, চোখের দৃষ্টিও ভালো না। আমার একটা কাজ ছিল কমান্ডার সাহেব। কাজ থাকলে বসে থাকো। তোমাকে আমি ছেড়ে দেব আর তুমি সারা অঞ্চলের মানুষকে বলে বেড়াবে মুক্তি ঢুকেছে, তা হবে না। তাছাড়া তোমাকে আমার দরকার। কি জন্যে দরকার? শান্তি বাহিনীর চেয়ারম্যান সাহেবের বাড়ি চিনিয়ে দিবে। আমি বাড়ি চিনি না, আরও খোঁজখবর দেবে। শম্ভুগঞ্জ ব্রিজ কি মিলিটারি পাহারা দেয়? আমি জানবো কেমনে? আমি কি ব্রিজের উপর দিয়ে হাঁটি? রেলগাড়ি চলাচলের ফুল, মাইন্সের হাঁটার ফুল না। রাজাকাররা কোথায় থাকে? থানা কম্পাউন্ডে থাকে। তারা মোট কজন? আমি কি গুইন্না দেখছি? রাজাকারের হিসাব নেওয়ানের ঠেয়া আমার নাই। রফিক উসকুস করছে। নামল কড়া গলায় বলল, নড়াচড়া করবে না। নড়াচড়া করতে পারবো না? এইটা কেমন কথা? নাইমুল গায়ের চাদরটা সামান্য উঠিয়ে কাঁধে ঝোলানো চাইনিজ স্ট্যান্ডগান দেখিয়ে দিল। রফিক নড়াচড়া বন্ধ করে স্থির হয়ে গেল। তার চোখ কোঠর থেকে সামান্য বের হয়ে এলো। মিলিটারিদের যেমন বিশ্বাস নাই, মুক্তিরও বিশ্বাস নাই। হুট করে কি করে বসে না বসে তার ঠিক নাই। নাইমুল বলল, রাজাকারের কমান্ডারের নাম কি? জয়নাল। জয়নালের বাড়ি তো তুমি চেনো না? যে চিনি। সে বাড়িতে স্ত্রীর সঙ্গে দেখা করতে আসে না? 24 ঘন্টা সে নিশ্চয়ই থানা কমান্ডে থাকে না? জয়নাল ভাইরে কি গুল্লি করবেন? জানি না করবো কি না, করতেও পারি। জয়নাল ভাই বৈকালে সুল স্টলে চা খাইতে যায়, একলা যায় না, সাথে সবসময় 2-1 জন থাকে, যন্ত্রপাতি থাকে। থাকুক। গুল্লি কোনখানে করবেন? চায়ের স্টলে করবেন না দূরে নিয়ে করবেন? দেখি কি করা যায়। কমান্ডার সাহেব, আমার বিরাট পেশাব সাপছে, পেশাব করুন দরকার। খেতে আইলে বৈশা পেশাব করে আসি। নাইমুল হাই তুলতে তুলতে বলল, পেশাব এখানে করো, নিচে নামার দরকার নাই। আপনার সামনে পেশাব করব? ওটা দিকে ফিরো, ওটা দিকে ফিরে পেশাব করো, জায়গা থেকে নড়বে না। কমান্ডার সাহেব, আমি কিন্তু জয় বাংলার লোক।
এই জন্যই তো তোমাকে পাশে বসিয়ে রেখেছি। আমার জয় বাংলার লোকের দরকার। এইখানে কতক্ষণ বসে থাকবেন? ন্যামল আর একটা সিগারেট ধরাতে ধরাতে বলল, জানি না। রফিক বলল, পুরাটা শেষ করেন না, আমি 2টা টান দিব। ইন্ডিয়ান সিগারেটের মজাই আলাদা। ন্যামল তাকে আস্ত আরেকটা সিগারেট দিল। রফিক বলল, ফাইটিং কি আজ রাইতে হইব? আপনার লোকজন কই? আমার দলে লোক কম, আমরা মোটে 2 জন। আরেকজনকে? আরেকজন তুমি, তোমাকে গ্রেনেড মারা শিখাই দিব, পারবে না? রফিকের ঠোঁট থেকে জ্বলন্ত সিগারেট পড়ে গেল। সে মনে মনে বলল, ভালো পাগলের হাতে ফুরছি। গ্রেনেড নিশ্চয়ই চেনো, সব অস্ত্রপাতির নাম তুমি জানো। গ্রেনেডের নাম জানবে না তা হয় না। লোহার বল। গ্রেনেড চিনি, গ্রেনেড আছে 2 পদের। ভালাডের নাম এনেগ্রা গ্রেনেড, বন্দুকের নলে লাগাইয়া মারতে হয়। তোমাকে ওই গ্রেনেড দেব না। তোমাকে যে গ্রেনেড দেব সেখানে একটা পিন থাকে, দাঁত দিয়ে টান দিয়ে পিন খুলতে হয়, পিন খোলার পরে ছুঁড়ে মারতে হয়। রফিক বিড়বিড় করে বলল, ভাইজান, আমার দাঁতে অসুবিধা আছে, দাঁত পোকায় খাওয়া, এই দেখেন। সে দাঁত বের করে দেখালো। ন্যামল সহজ গলায় বলল, এই দাঁতেও চলবে। বিকাল পর্যন্ত ন্যামলের দলের লোকজন কেউ এসে পৌঁছালো না। এদের কি সমস্যা সেটাও জানার উপায় নেই। সে কি তাদের জন্য অপেক্ষা করবে না ফিরে যাবে তাও বুঝতে পারছে না। দলের লোকজন কি ধরা পড়ে গেছে? ধরা পড়ার সম্ভাবনা কম, তবে একেবারে যে নাই তা না। গত মাসে শেরপুরের জহু কাদের মিয়ার পুরো দল ধরা পড়েছিল। তারা ভুল যা করেছে তা হলো আয়োজন করে খাওয়া দাওয়া করতে গেছে। যে বাড়িতে তারা উঠেছিল সেই বাড়ির কর্তা মুক্তিবাহিনী দেখে আবেগে উচ্ছ্বসিত হয়েছিলেন। সন্ধ্যাবেলায় খাসি জবাই করা হয়েছে তাদের খাওয়ানোর জন্যে। পোলাও রান্না হয়েছে। খাসির মাংস রান্না হতে সময় লাগছিল। ওই সময় কাল হলো, মিলিটারি বাড়ি ঘিরে ফেলল। ট্রেনিং ক্যাম্পে গেরিলা যুদ্ধের নিয়মকানুন ব্যাখ্যা করতে করতে এক পর্যায়ে বলা হতো, আর যাই হোক, খাসি কাদের হয়েও না। কাদের দুর্দান্ত সাহসী যোদ্ধা ছিল, সামান্য ভুলের জন্য তার নাম হয়ে গেল খাসি কাদের। তার বীরত্বের কথা সবাই ভুলে গেল। শুদ্ধ কাজের জন্যে মানুষ মানুষকে মনে রাখে না, মানুষ মনে রাখে তাদের অশুদ্ধ কাজের জন্য। কাদেরের নাম হওয়া ছিল বীর কাদের, অথচ তার নাম হয়ে গেল খাসি কাদের। কমান্ডার সাহেব। আমার কপালে একটু হাত দিয়া দেখেন। কেন? জ্বর আসছে, আমার কেতার তলে যাওয়ান দরকার। আমার শরীরের অবস্থাটা একটু বিবেচনা করেন। ন্যামল আবারও বলল, রফিক বলল, হুডি কমান্ডার সাহেব। ন্যামল বলল, ওঠার চিন্তা বাদ দাও, তোমাকে পাঠাবো ব্রিজের কাছে রাজাকারদের যে আউটপোস্ট আছে সেখানে। লাখ ঠেয়া দিল আমি এর মধ্যে নাই, বুঝলে যান। ভুলে যাব কেন? ব্রিজ পাহারা দেয় কালা মিলিটারি, এরা সাক্ষাৎ জম। কালো পোশাক পরা মিলিশিয়া? মিলিশিয়া কি না জানি না, এরা যে আসল জম এইটা জানি। এরা ছায়া দেখল মৃত্যু। ন্যামল দাঁড়াতে দাঁড়াতে বলল, ওঠ। কই যাব? কালো মিলিটারি ছায়া দেখে আসে। আসমানের দিকে ছাইয়া দেখছেন? আসমানের অবস্থা দেওয়া নামতেছে। ন্যামল আকাশের দিকে তাকালো। ঘন হয়ে মেঘ করেছে। আকাশের ঘন কালো মেঘ সৌভাগ্যের লক্ষণ। মেঘ বৃষ্টিতে মিলিটারিরা অভ্যস্ত না। তারা তখন কোঠরে ঢুকে যাবে। তাদের কাছে বজ্রের গর্জনকে কামানের শব্দ বলে মনে হয়। মেঘ ডাকলেই তাদের কলিজা কাঁপে। এমন ঝড় বৃষ্টির মধ্যে দলের লোকজন থাকলে ভালো হতো। ব্রিজের ব্যবস্থা করে ফেলা যেত। দলের নাসিম আছে, প্লাস্টিক এক্সপ্লোসিভের বিষয়ে অতি এক্সপার্ট। ছোটখাটো মানুষ, মনে হয় হাঁটতে জানে না, লাফিয়ে লাফিয়ে চলে। তাকে আদর করে ডাকা হয় মিস্টার স্প্রিং। দলে আছে সুন্নত মিয়া, তাকে সুন্নত মিয়া ডাকলে সে রাগ করে। তাকে ডাকতে হয় গৌর নদীর সুন্নত। এই বিশেষ নামে তাকে কেন ডাকতে হয় ন্যামল এখনও জানে না। অসীম সাহসী যুবক। প্রতিটি অপারেশনের পর
সে গভীর ক্ষোভের সঙ্গে বলে, শহীদ হওয়ার শখ ছিল, হইতে পারলাম না, আফসোস। দেখি পরের বার পারি কিনা। গ্রেনেডের থলি নিয়ে সে মাটিতে শুয়ে সাপের মতো ভঙ্গিতে আগায়। ট্রোলিংয়ের সঙ্গে এর কোনো মিল নেই। শত্রুর খুব কাছাকাছি গিয়ে নির্বিকার ভঙ্গিতে গ্রেনেড চার্জ করে, বিড়বিড় করে বলে, যা রে পক্ষী যা, জায়গা মতো যা। তার পক্ষে বেশিরভাগ সময়ই জায়গা মতো যায়। সুন্নতের হাতের জোর অসম্ভব। গ্রেনেড থ্রোয়ারে গ্রেনেড 50 গজ পর্যন্ত যায়। সে হাতে ছুঁড়েই 40 গজ পর্যন্ত পাঠাতে পারে। সন্ধ্যায় মুষলধারে বৃষ্টি শুরু হলো। বৃষ্টির মাথায় নিয়ে খোলা নৌকায় নাইমুল দল চলে এলো। আনন্দে দাঁত বের করে রফিক হেসে ফেলে বলল, এই তো আপনি আপনার লোক পাইছেন, আমারে বিদায় দেন, সিগারেটে টান দিতে দিতে বাড়িতে গিয়ে ঘুমাই। নাইমুল বলল, যেখানে আছো সেখানে থাকো, নড়বে না, অনেক কথা বলেছ, আর কোনো কথা না। দলটা খুবই ক্ষুধার্ত, ক্লান্ত ও অবসন্ন। নাইমুল বলল, অপারেশনের শেষে আমরা খুব আরাম করে খাওয়া দাওয়া করব। অপারেশনের আগে কোনো খাওয়া নেই। আমি সব রেকিং করে রেখেছি। একটা গাইডও আমার সঙ্গে আছে, রফিক নাম। রফিক সঙ্গে সঙ্গে বলল, এটা ভুললে যান কমান্ডার সাহেব, আমি আপনাদের সাথে নাই, নতুন বিবাহ করেছি, ঘরে আমার কাঁচা বউ। নাইমুল বলল, কাঁচা বউ আর পাকা বউ যাই থাকুক, তুমি আছো সঙ্গে। এখন তোমরা সবাই আমার প্ল্যান আর অ্যাকশন শোনো। আমি পুরো ব্যাপারটা অন্যরকমভাবে সাজিয়েছি, মন দিয়ে শুনতে হবে। পরিকল্পনার পরিবর্তন হবে না। আমি আলাপ আলোচনার মাধ্যমে কিছু ঠিক করি না। এইসব সিদ্ধান্ত তর্ক বিতর্কে করা ঠিক হয় না। ব্রিজ পাহারা দেয় 6 থেকে 7 জন রাজাকারের একটা দল। মাঝে মধ্যে তাদের সঙ্গে 2-1 জন মিলিশিয়া থাকে, আজ তারা নেই। প্রথমে আমরা তাদের কাছে খবর পাঠাবো, আজ ভোররাতে ব্রিজ উড়ানো হবে। খবরটা বিশ্বাসযোগ্য হবে কারণ খবরটা সত্যি। ব্রিজ আমরা আজ রাতেই উড়াবো। খবর শোনার পর এরা যা করবে তা হচ্ছে, হয় সবাই মিলে থানায় মিলিটারির কাছে খবর দিতে যাবে, অথবা একদল যাবে, আরেক দল ব্রিজ পাহারা দেওয়ার নামে থাকবে। যারা থাকবে কিছুক্ষণের মধ্যে তাদের পালিয়ে যাবার কথা। যদি পালিয়ে না যায়, ভয়ের চোটে ফাঁকা গুলি করতে থাকবে। একই সঙ্গে আমরা থানায় খবর পাঠাবো যে ব্রিজ অ্যাটাক করা হবে। খবর পাঠানো হবে স্থানীয় শান্তি কমিটির চেয়ারম্যানের মাধ্যমে। থানার মিলিটারিরা ব্রিজ রক্ষার জন্য একজন মিলিটারি পাঠাবে। তাদের রুট একটাই, ডিস্ট্রিক্ট বোর্ডের সড়ক। আমাদের দলটা 3 ভাগে ভাগ হবে। এক ভাগ সড়কে মিলিটারিদের অ্যাম্বুশ করবে, এক ভাগ যাবে ব্রিজ, আর আরেক ভাগ থাকবে থানা অ্যাটাকের কাজে। থানা অ্যাটাকে আমরা গ্রেনেড ব্যবহার করব। এসএমজি থাকবে ব্রিজের উপরে। এখন ঠিক করি কে কোন দিকে থাকবে। তার আগে শুনতে চাই, কেউ কিছু বলবে? রফিক প্রথম কথা বলল। তার কথা 2 শব্দের, আমারে খাইছে রে। রফিকের কথার পরপর মিস্টার স্প্রিং বলল, চিরামুড়ি যাই হোক, কিছু মুখে দিতে হবে। ঝড় বৃষ্টি যেমন আচমকা এসেছিল সেরকম আচমকা চলে গেল। রাত 9টার দিকে মেঘের ফাঁকে চাঁদ দেখা গেল। চাঁদের 8 তারিখ। চাঁদের আলো তেমন জোরালো না, আবার খারাপও না। গরু নদী সুন্নত বলল, মেঘের মধ্যে জ্যোৎস্না খারাপ জিনিস, এই জ্যোৎস্নায় ভূত দেখা যায়। আমি মিলিটারি ভয় পাই না, ভূত ভয় পায়। শান্তি কমিটির চেয়ারম্যান হাশেম সাহেব যখন ঘুমাবার আয়োজন করেছেন, তখন তার বাড়ির উঠোনে কুকুর ডাকতে লাগলো। কুকুরের ডাকের সঙ্গে মনে হলো অনেক লোকজন হাঁটাহাঁটি করছে। হাশেম চেয়ারম্যান ভীত গলায় বলল, কে? রফিক বলল, চেয়ারম্যান সাহেব, আমি রফিক, উত্তরপাড়ার রফিক। কি চাও? একটু বাইর হন, মুক্তির কমান্ডার সাহেব আসছেন। হাশেম চেয়ারম্যান একা বের হলো না, তার সঙ্গে বিশাল বাড়ির কয়েকটা দরজা একসঙ্গে খুলে গেল। মেয়েদের কান্নাকাটি শুরু হয়ে গেল। এর মধ্যে একটা মেয়ে বেশ রূপবতী। সেই মনে হয় হাশেম চেয়ারম্যানের ভাটি অঞ্চলের স্ত্রী। হাশেম চেয়ারম্যানের হাতে টর্চ লাইট, গায়ে হাতা কাটা পাঞ্জাবি, পরনের লুঙ্গি। তার কাছে মনে হচ্ছে লুঙ্গির আঁট নরম হয়ে এসেছে, যে কোনো সময় লুঙ্গি খুলে পড়ে যাবে। তিনি এক হাতে লুঙ্গি ধরে আছে, আরেক হাতে টর্চ। তিনি ভীত গলায় বলল, কে কে? নাইমুল বলল, আমরা মুক্তিবাহিনী। আপনি ভালো আছেন? হাশেম চেয়ারম্যান জড়ানো গলায় বলল, জি ভালো আছি, জি জি ভালো। নাইমুল বলল, ভয় পাচ্ছেন নাকি? হাশেম চেয়ারম্যান তার জবাবে কাশতে শুরু করল।
মেয়ে মহলে কান্নার শব্দ আরো জোরালো হলো। একজন বৃদ্ধা মহিলা ছুটে এসে হাশেম চেয়ারম্যানের হাত ধরল, সম্ভবত চেয়ারম্যান সাহেবের মা। বৃদ্ধা ফুপাতে ফুপাতে বললেন, বাবারা, আমার একটা কথা শোনো। নাইমুল বলল, আপনি ভয় পাবেন না, আমি কখনো বাঙালি মারি না, কান্না বন্ধ করেন। সব মহিলা কান্না একসঙ্গে থেমে গেল। নাইমুল শান্ত গলায় বলল, আমার ছেলেরা এখানে এসেছে রেলের পুল ওড়ায় দিতে। তারা এই কাজটা শেষ করে আপনার এখানে খানা খাবে। হাশেম চেয়ারম্যান বলল, অবশ্যই 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 খানা খাবেন, অবশ্যই। গরম ভাত করবেন, ঝাল দিয়ে মুরগি সালুন। বৃদ্ধা বললেন, বাবারা পোলাও করি। করতে পারেন, অনেকদিন পোলাও খাওয়া হয় না। হাশেম চেয়ারম্যান বলল, আপনারা ঘরে এসে বসেন, চা খান, চা বানাতে বলি। নাইমুল বলল, চা খাবো না, আমরা এখন ব্রিজের কাছে যাব, আপনাকে একটা কাজ করতে হবে। কি কাজ? আপনি থানায় যাবেন। থানায় গিয়ে মিলিটারি কমান্ডারকে বলবেন মুক্তিবাহিনী ঢুকেছে, তারা ব্রিজ উড়াতে এসেছে, যা সত্য তাই বলবেন। ব্রিজ উড়াবার পর আপনার বাড়িতে যে পোলাও মাংস খাবো তাও বলতে পারেন, অসুবিধা নেই। বৃদ্ধা বললেন, আমার ছেলে কোনোখানে যাবে না, তোমরা ফাঁকি দিয়া তারে ঘর থেকে বাহির করতেছ। টাকা পয়সা কি চাও বলো, দিতাছি। সিন্ধুকে স্বর্ণের অলঙ্কার আছে, অলঙ্কার নিবা? নাইমুল বলল, বুড়িমা, আপনি যদি আপনার ছেলেকে বাঁচিয়ে রাখতে চান তাহলে আমি যা বলছি তা করুন। আমি কথা চালাচালি পছন্দ করি না, একেবারেই করি না। রফিক বলল, চাচি আম্মা, আমরা কমান্ডার সাহেব এক কথার মানুষ, ওনার কথা না শুনলে বিপদ আছে। নাইমুল রফিকের দিকে তাকিয়ে বলল, তুমি যাবে ব্রিজে, রাজাকার গ্রুপকে ব্রিজ উড়িয়ে দেওয়ার খবরটা দেবে। তুমি কাজটা ঠিকমতো করছো কি না তা দেখার জন্য আড়াল থেকে তোমার পেছনে পেছনে আমাদের একজন যাবে। বেতালা কিছু সন্দেহ হলেই সেগুলি করবে, বুঝতে পারছো? রফিকের মুখ হা হয়ে গেল, চোখ কোটর থেকে আরো খানিকটা বের হয়ে এলো। গেরিলা অপারেশনে বেশিরভাগ সময় দেখা যায় যা ভাবা গিয়েছিল তা হয় না। তাৎক্ষণিকভাবে সিদ্ধান্ত বদলাতে হয়। সবসময় যে সিদ্ধান্ত পাল্টাবার সুযোগ পাওয়া যাবে তাও না। একটা মাঝারি আকৃতির দল কয়েকটা ভাগে ভাগ হয়ে গেল, তারা একত্রিত হবার সুযোগও পায় না। এক্ষেত্রে বিস্ময়করভাবে সবকিছু হলো নাইমুলের পরিকল্পনা মতো। রাজাকারদের দল ব্রিজ আক্রমণ হবে খবর পাওয়া মাত্র 303 রাইফেল রেখে পালিয়ে গেল। থানা কম্পাউন্ড থেকে 8 জন মিলিটারির একটা ছোট্ট দল গেট থেকে বের হয়ে আবার ঢুকে পড়ল। নাইমুলের কাছে রাখা গ্রেনেড থ্রোয়ার ঠিকমতো কাজ করল। রাইফেলের নল থেকে 10-12 গজ দূরে গিয়ে ফাটল না। পরপর দুটা অ্যানেগ্রা গ্রেনেড দেয়াল ফুটো করে ভেতরে ঢুকে গেল। রাস্তার পাশে অ্যাম্বুশ করে রাখা দলটা নাইমুল ঠিক সময়ে থানার দুই দিকে জড়ো করতে পারল। মিলিটারির অতি ক্ষুদ্র দলের কাছেই লাইট মেশিনগান থাকে। থানা থেকে লাইট মেশিনগানের কোনো গুলি এলো না। হয় এদের এলএমজিতে কোনো সমস্যা হয়েছে কিংবা তাদের গানার নেই। থেমে যাওয়া বৃষ্টি আবারও শুরু হলো। ঘন ঘন বাজ ডাকতে লাগলো। থানা কম্পাউন্ডের ভেতরে একটা তাল গাছে বাজ পড়ল। সেই শব্দ হলো ভয়াবহ। মিলিটারিরা এ বজ্রপাতকে অবশ্যই কামানের আক্রমণ ধরে নিল। তারা গুলিবর্ষণ বন্ধ করল। বাঁশের মাথায় সাদা কাপড় ঝুলিয়ে তারা আত্মসমর্পণের ইঙ্গিত করল। নাইমুলের দল গুলিবর্ষণ বন্ধ করল। নাইমুল শান্ত কিন্তু উঁচু গলায় বলল, হ্যালো, কাম আউট, উই হ্যাভ স্টপড ফায়ারিং। মাত্র 5 জন মিলিটারির ছোট্ট একটি দল হাত উঁচু করে বের হয়ে এলো। তাদের সঙ্গে আছে 3 জন পাকিস্তানি পুলিশ, তাদের পেছনে থানার ওসি। নাইমুল উঠে এলো থানা কম্পাউন্ডের পাকা বারান্দায়। থানার ওসির দিকে তাকিয়ে বলল, ওসি সাহেব, ভালো আছেন? হতভম্ব ওসি বলল, জি স্যার। আপনাদের বিশাল পুলিশ বাহিনী স্বাধীনতার জন্য যুদ্ধ করছে আর আপনি এদের হয়ে কাজ করছেন? এটা কেমন কথা? আপনি একটা কাজ করুন, মিলিটারিদের বেঁধে ফেলুন। জি স্যার। এর সংখ্যা এত কম কেন? বেশি থাকার কথা না? বেশি ছিল, পরশু সকালবেলা জরুরি মেসেজ পাঠিয়ে নিয়ে গেছে। এখানে ওয়্যারলেস আছে? জি স্যার, আছে। থানা যে অ্যাটাক হয়েছে সেই মেসেজ কি গেছে? জি না, যায় নাই এখনো। যায় নাই কেন? অপারেটর নাই স্যার।
মিলিটারিদের বেঁধে সঙ্গে করে নিয়ে ব্রিজের কাছে যান। ব্রিজ উড়ানোর ব্যাপারে সাহায্য করুন। জি স্যার। নাইমুল মিলিটারি ক্যাপ্টেনের দিকে তাকিয়ে শান্ত গলায় ইংরেজিতে বলল, তোমরা আত্মসমর্পণ করেছ। জেনেভা কনভেনশন অনুযায়ী তোমাদের দেখা আমার দায়িত্ব। সমস্যা হচ্ছে আমরা একটা গেরিলা ইউনিট, দেশের ভেতরে ঘুরে ঘুরে কাজ করি। তোমাদের সঙ্গে করে নিয়ে ঘোরা আমার পক্ষে সম্ভব না, ইচ্ছা থাকলেও সম্ভব না। তাছাড়া আমাদের মুক্তিবাহিনীর অনেক সদস্য তোমাদের হাতে পায়ে ধরেছে, তাদের প্রত্যেককে তোমরা ফায়ারিং স্কোয়াডে পাঠিয়ে দিয়েছ। তোমাদের বেলাতেও বা অন্যরকম হবে কেন? হাশেম চেয়ারম্যান অত্যন্ত বিস্মিত হয়ে দেখলেন মুক্তিযোদ্ধার দলটা ফজরের আগে আগে তার বাড়িতে খেতে এলো। দলের কমান্ডার খাবার সময় বিনীত গলায় বাড়ির মহিলাদের কাছে কাঁচামরিচ চাইল। এই ভদ্র বিনয়ী ছেলে নাকি কিছুক্ষণ আগে 5 জন মিলিটারি, 3 জন পশ্চিম পাকিস্তানি পুলিশকে ব্রিজের উপর থেকে গুলি করে পানিতে ফেলে দিয়েছে। রফিক গোলাগুলি শুরু হওয়া মাত্র পালিয়ে গিয়েছিল। খাবার দেওয়ার সময় সে আবারও উপস্থিত হলো এবং অত্যন্ত স্বাভাবিকভাবে খাওয়া তদারকি করতে লাগলো। একবার শুধু ফাঁক পেয়ে নাইমুলকে বলল, স্যার, যতদিন জীবিত আছি আমি আপনাদের সাথে আছি, আর আপনাদের সাইডে যাব না। ভয় পায়ে দৌড় দিয়েছিলাম, আমি গু খাই। রফিক তার কথা রেখেছিল। কাঁচপুর অপারেশনে মৃত্যুর আগ পর্যন্ত সে নাইমুলের সঙ্গে ছিল। সে খুব ভালো SMG চালাতে শিখেছিল। কাঁচপুর অপারেশনে গুলিবিদ্ধ হবার পর থেকে জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত সে SMGর গুলি বর্ষণ করেছিল বলেই নাইমুল তার দল নিয়ে পালাতে পেরেছিল। একই ধরনের বীরত্ব দেখিয়েছিলেন আরেকজন, তিনি সিপাহী হামিদুর রহমান। ধলই বর্ডার আউটপোস্ট আক্রমণের সময় আমৃত্যু মেশিনগানের গুলি বর্ষণ করে তিনি তার প্লাটুনকে পশ্চাৎ অপসারণের সুযোগ করে দেন। তার প্রাণের বিনিময়ে পুরো প্লাটুন রক্ষা পায়। সিপাহী হামিদুর রহমানকে বীরশ্রেষ্ঠ সম্মানে ভূষিত করা হয়। রফিকের নাম মুক্তিযোদ্ধাদের তালিকাতেও নেই। গল্পকরণে এতক্ষণ আপনারা শুনছিলেন হুমায়ুন আহমেদের লেখা মুক্তিযুদ্ধের উপর ভিত্তি করে উপন্যাস জ্যোৎস্না ও জননীর গল্প এর 13তম পর্ব। আমি নিয়মিতভাবে গল্প পাঠ করে আপনাদেরকে শোনাচ্ছি। গল্প পাঠ ভালো মনে করে থাকলে এই গল্পটি আপনার বন্ধুবান্ধব প্রিয়জন সবার কাছে শেয়ার করবেন, তাতে করে তারা এই গল্পটি শোনার সুযোগ পাবে। আপনারা ভালো থাকবেন, সেই প্রত্যাশা এখানে বিদায় নিচ্ছে।